দর্শক স্বাগত সবাইকে নিউজ 24 সংবাদে। আমি জান্নাতুল কলি আপনাদের সাথে আছি। দেখছিলেন বিআরবি কেবলস সংবাদ শিরোনাম। এবারে বিস্তারিত খবর। পিআর পদ্ধতিতে ভোটের বিষয়টি আগামী সংসদের উপর ছেড়ে দেওয়ার আহ্বান জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বলেন, এই পদ্ধতিতে ভোট হলে জনগণের প্রতিনিধি নির্বাচনের ক্ষমতা খর্ব হবে। সকালে গুলশানে বিএনপি চেয়ারপারসন কার্যালয়ে খ্রিস্টান সম্প্রদায়ের সদস্যদের সাথে মতবিনিময় শেষে মির্জা ফখরুল এসব কথা বলেন। আগামী নির্বাচনে সারা দেশের খ্রিস্টান সম্প্রদায়ের সমর্থন চান বিএনপি মহাসচিব। সংসদের উচ্চকক্ষে খ্রিস্টান সহ সব সম্প্রদায়ের মানুষের প্রতিনিধির অংশগ্রহণ করবে বলেও জানান তিনি। মির্জা ফখরুল অভিযোগ করেন, ৭১-এর অসাম্প্রদায়িক চেতনাকে ধর্মীয় দৃষ্টিকোণ থেকে নষ্ট করা হচ্ছে। বিএনপি ক্ষমতায় গেলে অসাম্প্রদায়িক বাংলাদেশ করবে বলেও মন্তব্য করেন বিএনপি মহাসচিব। আমরা এই অসাম্প্রদায়িক একটা বাংলাদেশ, এই বাংলাদেশ নির্মাণ করার জন্য কিন্তু আমাদের সেই সোল আছে। এই সোলকে আমরা নষ্ট হতে দিতে চাই না। আজকে যে কোনোভাবেই হোক আপনার যে একটা প্রচেষ্টা আছে যে ভিন্নভাবে চিন্তা ভাবনা করার, সেই ভিন্নভাবে চিন্তা ভাবনা করার কোনো অবকাশ এখানে আছে বলে আমরা মনে করি না। আগামী পার্লামেন্টের প্রতিনিধিরা যদি মনে করে যে তারপর থেকে পিআরে যাবেন, জনগণ যদি মনে করে যে পিআরে যাবে, আর তা নাহলে এখন পিআর দিলে তো জনগণ বুঝবেই না যে এটা আপনার কিভাবে তারা এই বিষয়টাতে আসবে। রাজধানীর পল্টন মডেল থানার নাশকতার মামলায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস ও দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী সহ ১৬৭ জনকে অব্যাহতির আদেশ দিয়েছেন আদালত। পুলিশের দেওয়া চূড়ান্ত প্রতিবেদন গ্রহণ করে আজ ঢাকা মহানগর দায়রা জজ সাব্বির ফয়েজের আদালত এই আদেশ দেন। মির্জা আব্বাসের আইনজীবী মহিউদ্দিন চৌধুরী এই তথ্য নিশ্চিত করেন। বলেন, পুলিশের পক্ষ থেকে তদন্তের পর অভিযোগের কোনো সত্যতা না পাওয়ায় চূড়ান্ত প্রতিবেদনে আসামিদের অব্যাহতির সুপারিশ করা হয়। আদালত অব্যাহতি দেয় অন্য নেতাদের মধ্যে রয়েছেন মহিলা দলের সভাপতি আফরোজা আব্বাস, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা কাফিল উদ্দিন, আর যুগ্ম মহাসচিব হাবিবুর রশিদ হাবিব, মিডিয়া উইংয়ের শামসুদ্দিন দিদার, নির্বাহী সদস্য নিপুণ রায়, যুবদল সভাপতি রফিকুল ইসলাম মঞ্জু, আর ছাত্রদল দক্ষিণের সভাপতি জহির উদ্দিন তুহিন সহ বেশ কয়েকজন বিএনপি নেতা। জুলাই গণঅভ্যুত্থানে শহীদ ও আহত জুলাই যোদ্ধাদের রাষ্ট্রীয় স্বীকৃতি, আইনি সুরক্ষা, পুনর্বাসন সহ নানা দাবিতে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ে স্মারকলিপি দিয়েছে শহীদ পরিবার ও জুলাই যোদ্ধারা। সকালে মিছিল নিয়ে সচিবালয় ফটকে অবস্থান করেন আন্দোলনকারীরা। জানান, এটি কেবল একটি দলিল নয়, এটি নতুন বাংলাদেশের ন্যায়, মানবতা ও গণতন্ত্রের চিরন্তন অঙ্গীকার। অন্তর্বর্তীকালীন সরকার অবিলম্বে এসব দাবি বাস্তবায়ন করে ইতিহাস রক্ষায় দায়িত্ব পালন করবে, এমনটা আশা প্রকাশ করেন তারা। প্রথমত আমাদেরকে আইনি সুরক্ষা দিতে হবে। দ্বিতীয়ত জুলাই ঘোষণাপত্রের যে সনদটা দেওয়া হয়েছে এটার ভিতরে অনেক ভুল আছে, এই ভুলগুলো দূর করে সঠিক যেটা ওইগুলো করতে হবে। ২০২৪ সালে জুলাই গণঅভ্যুত্থানে জীবন উৎসর্গকারী সকল বীর সন্তানদের জুলাই শহীদ এবং রাষ্ট্রীয় স্বীকৃতি প্রদান করতে হবে। যে আহত ভাইরা এখনো পর্যন্ত চিকিৎসা পায় নাই, তাদেরকে চিকিৎসা দেওয়া হচ্ছে না সরকারিভাবে। তারপরে আমরা আন্দোলন করেছিলাম দেশটাকে সুন্দর করার জন্য। এই আন্দোলনের ক্ষয়ক্ষতি হওয়ার পরে দেখা গেছে তারা সরকার একটা ভাতার ব্যবস্থা করেছে, ভাতার ব্যবস্থা করার পর তারা আবার এটা বন্ধ করার চেষ্টা করছে। মূল বেতনের ২০% হারে বাড়ি ভাড়া ও উৎসব ভাতা বৃদ্ধির দাবিতে লাগাতার কর্মসূচির অংশ হিসেবে দ্বিতীয় দিনের মতো কেন্দ্রীয় শহীদ মিনারে অবস্থান করছেন এমপিভুক্ত শিক্ষক কর্মচারীরা। অবিলম্বে এই সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করার আহ্বান জানিয়েছেন তারা। তাদের আহ্বানে বেশিরভাগ বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে কর্মবিরতি পালন করা হচ্ছে বলেও জানানো হয়। স্লোগানে মুখর শহীদ মিনার প্রাঙ্গণ। এমপিওভুক্ত শিক্ষক কর্মচারীদের দাবি, বাড়ি ভাড়া ও উৎসব ভাতা যৌক্তিক পর্যায়ে উন্নীত করতে হবে। অতীতের মতো দাবি পূরণের আশ্বাস পেতে চান না তারা, চান ৩ দফা দাবির বাস্তবায়ন। দাবি আদায়ে সারা দেশে এমপিওভুক্ত প্রতিষ্ঠানে শিক্ষক কর্মচারীরা কর্মবিরতি পালন করছে বলে দাবি করেন আন্দোলনকারীরা। আমাদের বেসিকে 20% হাউস রেন্ট দিতে হবে এবং চিকিৎসা ভাতা ১৫০০ টাকা করে দিতে হবে। তারা পুরোপুরিভাবে সরকারি সুযোগ সুবিধা ভোগ করছে, আর আমরা বেসরকারি এমপিভুক্ত শিক্ষকরা কেন এই বৈষম্যের শিকার হব? তারা বলছেন, মূল বেতনের ২০% হারে বাড়ি ভাড়া, ৭৫% উৎসব ভাতা বৃদ্ধি এবং চিকিৎসা ভাতার দাবি দীর্ঘদিনের। সম্প্রতি শিক্ষা উপদেষ্টা তাদের দাবি পূরণের আশ্বাস দিয়েছিলেন,
কিন্তু শিক্ষক দিবস উপলক্ষে শুধু 500 টাকা বাড়ি ভাড়া বৃদ্ধি করা হয়। এ কারণেই তারা আবারও রাজপথে নামতে বাধ্য হয়েছেন। আজকে আমাদের সারা বাংলাদেশের স্কুল, কলেজ, মাদ্রাসা, কারিগরি শিক্ষা সমস্ত প্রতিষ্ঠান আজকে তালাবদ্ধ হয়ে গেছে। অতি তাড়াতাড়ি আমাদের দাবিগুলো মেনে না হয় তাহলে আমাদের কর্মসূচি আরো কঠোর থেকে কঠোরে রূপান্তরিত হবে। দাবি না মানা পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করেন শিক্ষক কর্মচারীরা। সামিয়া মাহতাব রোজা, নিউজ 24, ঢাকা। দর্শক, এই প্রতিবেদনের বিষয়ে আরো কিছু বিস্তারিত তথ্য আমাদের সহকর্মী শাহরিয়ার কবির আমাদেরকে জানাবেন। শাহরিয়ার, কোথায় আছেন এই মুহূর্তে আমাদেরকে একটু জানাবেন। একই সাথে শিক্ষকদের অবস্থান কর্মসূচির বিষয়ে কি কি তথ্য আপনার কাছে আছে সেই খবরও জানতে চাই। আর এই কর্মসূচির কারণে সাধারণ মানুষের ভোগান্তি হচ্ছে কিনা পথে, সেই তথ্য একটু জানাবেন। জিকলি, ধন্যবাদ আপনাকে। আমি কিন্তু এই মুহূর্তে রয়েছি কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে। আপনি জানেন যে শিক্ষকদের 3 দফা দাবি নিয়ে কিন্তু গতকাল থেকে আন্দোলন কর্মসূচি চালিয়ে যাচ্ছিল। সেই আন্দোলন কর্মসূচির অংশ হিসেবে আজকেও কিন্তু সকাল থেকে শহীদ মিনারে শিক্ষকরা তাদের 3 দফা দাবি নিয়ে আন্দোলন কর্মসূচি পালন করে যাচ্ছে। সেই দাবির মধ্যে রয়েছে বেতন ভাতা সহ বাড়ি ভাড়া এবং উৎসব ভাতার 20%, মূল বেতনের 20% কিন্তু তারা বাড়ানোর দাবি জানিয়েছেন। এবং সেই প্রেক্ষিতে কিন্তু আজকে শুধু ওই কেন্দ্রীয় শহীদ মিনারে নয়, সারা দেশব্যাপী শিক্ষকরা তাদের কর্মবিরতিতে রয়েছেন এবং তারা বলছেন যে তাদের এই দাবি আদায় না হওয়া পর্যন্ত তারা ঘরে ফিরে যাবেন না বা শ্রেণীকক্ষে ফিরে যাবেন না। এই দাবির সঙ্গে কিন্তু বিভিন্ন রাজনৈতিক মহলের বিভিন্ন নেতা কর্মীরা একাত্মতা প্রকাশ করে বিভিন্ন খুদে বার্তা পাঠাচ্ছেন এখানে এবং তারা জানাচ্ছেন যে তাদের এই শিক্ষকদের যে আন্দোলন চলছে সেই আন্দোলনটি সম্পূর্ণ যৌক্তিক, এমনটি তারা বিভিন্ন রাজনৈতিক দলের নেতা কর্মীরা কিন্তু আন্দোলনটাকে স্বীকৃতি দিচ্ছে। পাশাপাশি আপনাকে একটু জানিয়ে রাখি যে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে এই প্রজ্ঞাপন জারির বিষয় নিয়ে কিন্তু একটি তথ্য এসেছে। সেটি হলো যে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে শিক্ষা সচিবকে নির্দেশনা দেওয়া হয়েছে যে এই শিক্ষকদের যে আন্দোলন এবং যে দাবি দেওয়া রয়েছে সেটিকে বিবেচনা করে দেখার জন্য তাদেরকে বলা হয়েছে। এবং তারপরে কিন্তু শিক্ষা মন্ত্রণালয়ের পক্ষ থেকে একটি প্রস্তাব দেওয়া হয়েছে যে 20%-এর জায়গায় কম বেশি হলে শিক্ষকরা রাজি হবে কিনা, অর্থাৎ একটি দর কষাকষি কিন্তু এখনো চলছে এখানে। তবে শিক্ষকরা যেমনটি বলছে যে 20%-এর 1%-এর কম হলেও তারা এই আন্দোলন ত্যাগ করবেন এবং আন্দোলন ছেড়ে ঘরে ফিরবেন না। এবং এই আন্দোলনের সঙ্গে কিন্তু ময়মনসিংহ, সিলেট, বরিশাল সহ বিভিন্ন জেলার শিক্ষার্থীরা কিন্তু একাত্মতা পোষণ করেছেন এবং তারা মাঠ পর্যায়ে তারা আন্দোলন পালন করছেন। অর্থাৎ আমরা এখন বলতে পারি কলি যে শুধু শিক্ষক নয়, বিভিন্ন কলেজের শিক্ষার্থীরা, স্কুলের শিক্ষার্থীরা কিন্তু তারা কিন্তু এই আন্দোলনের সঙ্গে কিন্তু একাত্মতা পোষণ করছেন। আর তাদের যে 3 দফা দাবি রয়েছে কলি, এই দাবিটি আসলে যৌক্তিক দাবি বলে বিভিন্ন রাজনৈতিক মহল থেকে স্বীকৃতি দেওয়া হয়েছে এবং এই যৌক্তিক দাবি যতক্ষণ না পর্যন্ত পূরণ হবে এবং 3 দফা দাবি মেনে না নিয়ে যতক্ষণ না পর্যন্ত শিক্ষা মন্ত্রণালয়ের পক্ষ থেকে একটি প্রজ্ঞাপন জারি না করা হবে ততক্ষণ পর্যন্ত এই আন্দোলন চলতে থাকবে। তো এই ছিল শহীদ মিনার থেকে আমার কাছে থাকা সর্বশেষ কলি। ধন্যবাদ আপনাকে শাহরিয়ার। ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি আইন দ্রুত বাস্তবায়নের দাবিতে রাজধানীর সরকারি 7 কলেজের শিক্ষার্থীরা শিক্ষা ভবনের সামনে অবস্থান কর্মসূচি পালন করছে। সকাল 11:30টায় শিক্ষা ভবন অভিমুখে পদযাত্রা কর্মসূচিতে শিক্ষা ভবনের সামনে গেলে পুলিশের বাধার মুখে পড়েন শিক্ষার্থীরা। পরে সেখানেই অবস্থান নেন তারা। শিক্ষার্থীরা জানান, সরকার ঘোষিত প্রস্তাবিত বিশ্ববিদ্যালয় আইন দ্রুত বাস্তবায়নের কোনো সুনির্দিষ্ট রোডম্যাপ না থাকায় তারা চরম অনিশ্চয়তায় রয়েছেন। বিশ্ববিদ্যালয়ে যে মডেলেই হোক, অংশীজনদের মতামতের আলোকে দ্রুত খসড়া হালনাগাদ করে অধ্যাদেশ জারির দাবি জানান শিক্ষার্থীরা। তাদের দাবি, অধ্যাদেশ জারির বিষয়ে কোনো অস্পষ্ট প্রতিশ্রুতি নয়, বরং সরকারের কাছ থেকে সুস্পষ্ট সময়সূচি বা রোডম্যাপ না পাওয়ার পর্যন্ত তাদের কর্মসূচি চলবে। এদিকে শিক্ষার্থীদের কর্মসূচির কারণে আশেপাশের সড়কগুলোতে তীব্র যানজট দেখা দিয়েছে। তারিখ পার হলেও 10, 11, 12, 13 4 দিন চলে যায়, এখন পর্যন্ত আমরা কোনো পজিটিভ পয়েন্ট পাইনি। এই সেন্ট্রাল ইউনিভার্সিটিকে পাবলিক ইউনিভার্সিটির পরিবর্তে কোনো কলেজিয়েট করার চক্রান্ত করা হচ্ছে, আমরা সেটা রুখে দিতে চাই। দ্রুত অধ্যাদেশ জারি করে দিয়ে আমাদের 7 কলেজকে একটা চূড়ান্ত সমাধান দেন। দীর্ঘ 1 বছর ধরে আমরা রাজপথে বারবার নেমে আসছি, আর আমরা ভোগান্তি চাচ্ছি না।
এ বিষয়ে আরো তথ্য জানাবেন সহকর্মী আরিফুল ইসলাম। তিনি আমাদের সঙ্গে শিক্ষা ভবনের সামনে থেকে যোগ দিচ্ছেন এই মুহূর্তে। আরিফ, কি অবস্থা দেখছেন? আমাদেরকে সবশেষ তথ্য একটু জানাবেন, শিক্ষার্থীদের দাবিগুলো সম্পর্কে একটু বিস্তারিত যদি বলতেন। পূর্ব ঘোষণা অনুযায়ী হচ্ছে সকাল 11:30 হচ্ছে 7 কলেজের যে শিক্ষার্থীরা রয়েছেন তারা হচ্ছে শিক্ষা ভবন ঘেরাও কর্মসূচি ঘোষণা করেন এবং শিক্ষা ভবন যেই ঘেরাও বা শিক্ষা ভবনের যেই উদ্দেশ্যে যে পদযাত্রা সেটি হচ্ছে শিক্ষা ভবনের সামনে এসে শিক্ষা ভবনের সামনে হচ্ছে পুলিশ বাধা দেয়। তখন তারা সড়কে অবস্থান নিয়ে হচ্ছে তাদের যে দাবি সেই দাবি তুলে ধরছে। তাদের দাবির প্রেক্ষিতে তারা বলছেন যে এই 7 কলেজকে নিয়ে যে একটি খসড়া তৈরি করা হয়েছিল ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাইরে এসে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি বা ঢাকা জাতীয় বিশ্ববিদ্যালয় নামে যেই নামকরণ করা হয়েছিল বা যেই খসড়া তৈরি করা হয়েছে সেই খসড়ার অধ্যাদেশ হচ্ছে জারি করার দাবি জানাচ্ছেন তারা বলছেন যে যে খসড়াটি তৈরি করা হয়েছে সেটি আবার উদ্দেশ্য পরিণত ভাবা বা সেটি কেন এতদিন বিলম্ব হচ্ছে। মার্চে এই খসড়া তৈরি করা হলেও এখন পর্যন্ত সেটি কেন বাস্তবায়ন হচ্ছে না বা কেন অধ্যাদেশ জারি করা হচ্ছে না, এই কারণে হচ্ছে তারা আজ সড়কে এসে অবস্থান নিয়েছেন এবং তারা তাদের দাবি তুলে ধরছেন। একই সাথে আরেকটি বিষয় জানিয়ে রাখি, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত যে 7 কলেজ ছিল সেটি 2017 সালে যখন অধিভুক্ত করা হয় ঢাকা বিশ্ববিদ্যালয়ের আওতায়, তখন থেকেই কিন্তু একটি বিশৃঙ্খলা তৈরি হয়। একই সাথে এটি আবার ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে সরিয়ে হচ্ছে আবার আলাদাকরণ করা হয়। এছাড়া হচ্ছে যেই মার্চ মাসে হচ্ছে যেই 7 কলেজ রয়েছে সেই 7 কলেজে পুনর্গঠন করার জন্য হচ্ছে ঢাকা কেন্দ্রীয় বা ঢাকা জাতীয় বিশ্ববিদ্যালয় নামে হচ্ছে তাদেরকে অন্তর্ভুক্ত করা হয় এবং সেই যেই খসড়াটি করা হয়েছে সেই খসড়াটির মূলত তারা বাস্তবায়ন চাচ্ছেন এবং তারা বলছেন যে তার যেই আন্দোলনটি চলছে তাদের এই খসড়া যতক্ষণ পর্যন্ত বাস্তবায়ন না হবে ততক্ষণ পর্যন্ত তাদের এই আন্দোলন চলমান রয়েছে। আর এখানে হচ্ছে যেই 7 কলেজের যে শিক্ষার্থীরা আমরা দেখেছি যে সকাল 11:30 থেকে এখন পর্যন্ত কিন্তু আশপাশের যেই 7 কলেজে যেই শিক্ষার্থীরা রয়েছেন তারা কিন্তু এখানে স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ করে হচ্ছে তাদের সেই দাবির প্রেক্ষিতে আন্দোলন চালিয়ে যাচ্ছেন। এই ছিল আমার কাছে সবশেষ। কলি, অনেক ধন্যবাদ আপনাকে আরিফ। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ চাকসু হল সংসদ নির্বাচনের প্রচারণার সময় শেষ হচ্ছে আজ। প্রচারণা শেষ হওয়ার আগ মুহূর্তে প্রার্থীরা এখন ব্যস্ত সময় পার করছেন। সকাল থেকে রাত পর্যন্ত ভোটারদের দ্বারে দ্বারে তারা ছুটছেন, দিচ্ছেন লিফলেট, ইশতেহার, জানাচ্ছেন নিজেদের ভিশন এবং অঙ্গীকারের কথা। আর বিভিন্ন অনুষদ, বিভাগ, আবাসিক হল ও মূল ফটকের আশেপাশে প্রার্থীদের প্রচারণা চালাতে দেখা গেছে। নির্বাচন ঘিরে পুরো ক্যাম্পাসে নেওয়া হয়েছে কঠোর নিরাপত্তা ব্যবস্থা। প্যানেল থেকে বিপি পদপ্রার্থী আমাদের ব্যালট নম্বর ডাকসু নির্বাচনের প্রচারণার শেষ হওয়ার আর মাত্র একদিন বাকি। শেষ সময় প্রচারণায় ব্যস্ত প্রার্থীরা ভোটারদের মন জয়ে দিচ্ছেন নানা প্রতিশ্রুতির ফুলছড়ি। একাডেমিক বিল্ডিং, আবাসিক হল, চায়ের দোকান সহ ক্যাম্পাসের আশেপাশের এলাকায় প্রচারণা চালাচ্ছেন প্রার্থীরা। নির্বাচন কমিশন জানায় সুষ্ঠুভাবে নির্বাচন সম্পন্ন করতে 4 স্তরের নিরাপত্তা ব্যবস্থা থাকবে। সকালে সকল প্রস্তুতি শেষ করা হচ্ছে। আর উপাচার্য জানান ভোট শেষ হওয়ার 12 থেকে 15 ঘন্টার মধ্যেই ফলাফল ঘোষণা করা হবে। রাকসু এবং চাকসু নির্বাচনের আরও খবরাখবর জানতে চট্টগ্রাম আর রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে আমাদের সহকর্মীরা যোগ দেবেন। একে একে জেনে নেব সেখানকার সবশেষ তথ্য। শুরুতেই যে তাই চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে সহকর্মী জুবায়ের সানি যোগ দিচ্ছেন। সানি, একটু জানাবেন শেষ দিনে ক্যাম্পাসে প্রচারণার চিত্র কেমন দেখছেন, প্রার্থীরা কি বলছেন, যারা ভোটার আছে তাদের মধ্যে কেমন উৎসাহ দেখছেন সেই খবরও জানাবেন। স্বাভাবিকভাবে আজ যেহেতু শেষ দিন সেক্ষেত্রে প্রার্থীরা নানা আশ্বাস নিয়ে তারা যে ভোটারদের দ্বারে দ্বারে যাচ্ছেন এবং এর মধ্যে যদি বলি যে আশ্বাসের মধ্যে রয়েছে আবাসন সংকট নিরসন, খাদ্যর উন্নয়ন। একই সঙ্গে আপনি জানেন যে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম শহর থেকে প্রায় 25 কিলোমিটার দূরে এবং সেখানে কিন্তু বহু শিক্ষার্থী চট্টগ্রাম শহরে থেকে পড়াশোনা করেন। তারা এখানে যে যাতায়াত করেন সেই যাতায়াত সহজ করার প্রতিশ্রুতি দিচ্ছেন।
এবং একই সঙ্গে আমরা যখন ভোটারদের সঙ্গে কথা বলেছি, যারা সাধারণ শিক্ষার্থীরা রয়েছেন, তারা যেটি বলছেন যে এই যে তাদের যে দাবিগুলো রয়েছে, একই সঙ্গে নিরাপদ ক্যাম্পাস, নারীদের জন্য পুরোপুরি নিরাপদ ক্যাম্পাস যারা নিশ্চিত করতে পারবেন তারাই তাদেরকেই ভোট দেবেন। তো স্বাভাবিকভাবে আজকের যেহেতু প্রচারণা শেষ হচ্ছে, 15 তারিখে নির্বাচন, এবং সেই নির্বাচনকে ঘিরে এখানে কিন্তু 27,500 ভোটার এই নির্বাচনে অংশগ্রহণ করছেন। প্রার্থীদের একটি দাবি রয়েছে যে আমরা যেটি দেখেছি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের যে ছাত্র সংসদ নির্বাচনে, আর সেখানে প্রায় ভোট গণনা শেষ হতে 40 ঘন্টার মতো লেগেছিল। সেক্ষেত্রে প্রার্থীরা দাবি করছেন যেন দ্রুত সময়ের মধ্যে ব্যালট পেপার গোনা শেষ করে ফলাফল ঘোষণা করে দেওয়া হয়, এবং একই সঙ্গে নির্বাচনের পরিবেশ যেন সুন্দর থাকে। 5টি এখানে ভবনে মোট 15টি কেন্দ্রে কিন্তু ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। একই সঙ্গে প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে যে 4 স্তরের নিরাপত্তা বলয় গড়ে তোলা হবে, এবং বহিরাগত কেউ যেন প্রবেশ করতে না পারে সেই বিষয়টি নিশ্চিত করা হবে। সব প্রার্থীর সঙ্গে কথা বলে যেটি মনে হয়েছে যে তারা একটি সুন্দর নির্বাচন চান, এবং সেই নির্বাচনে যিনি বিজয়ী হয়ে আসবেন তিনি এই ক্যাম্পাসের উন্নয়নে কাজ করতে চান। তো এই চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের যখন নির্বাচনে একদমই উৎসবমুখর পরিবেশ, তেমনি রাজশাহীতেও কিন্তু জানেন যে 16 তারিখে সেখানেও নির্বাচন রয়েছে, এবং সেখানে রয়েছেন আমাদের সহকর্মী মর্তুজার কাছে সরাসরি যাচ্ছে। মর্তুজা, রাজশাহীতে আসলে কেমন উৎসব দেখছেন নির্বাচনকে ঘিরে? সানি, রাজশাহীতে রাষ্ট্র নির্বাচনের প্রচারণায় উৎসবের আমেজ তৈরি হয়েছে। একটি জমজমাট প্রচারণা চলছে, আর আগামীকালকে রাত 12টায় প্রচারণার সময় শেষ হবে। যেহেতু খুবই কম সময় রয়েছে, সেই কারণে প্রার্থীরা অত্যন্ত ব্যস্ত সময় পার করছেন। তারা ভোটারদের মন জয় করতে নানা প্রতিশ্রুতি দিচ্ছেন। প্রার্থীরা বলছেন তারা যদি নির্বাচনে জয়ী হন আবাসন সমস্যার সমাধান করবেন, আবাসিক হলের ডাইনিং ক্যান্টিনের খাবারের মান উন্নয়ন করবেন, কেন্দ্রীয় লাইব্রেরির আসন সংখ্যা বাড়াবেন, নারী এবং বিশেষ সুবিধা বঞ্চিতদের জন্য বিশেষ পর্যাপ্ত সুযোগ সুবিধা তারা চালু করবেন, সেশন জট কমাতে বিশ্ববিদ্যালয় প্রশাসনের সঙ্গে আলোচনা করে উদ্যোগ নেবেন, গবেষণায় বরাদ্দ বৃদ্ধির ব্যাপারে কাজ করবেন। এরকম নানা প্রতিশ্রুতি কিন্তু প্রার্থীরা দিচ্ছেন। তারা ভোটারদের মন জয় করার চেষ্টা করছেন, ভোটারদের কাছে যাচ্ছেন, ভোট চাচ্ছেন, দোয়া প্রার্থনা করছেন। এবং আমরা দেখেছি যে সারাদিন ক্যাম্পাসে প্রচারণা শেষে সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের আশেপাশের এলাকা এবং অনাবাসিক শিক্ষার্থীরা যেসব মেস এলাকায় থাকেন সেখানে প্রচারণা চালাচ্ছেন। সব মিলিয়ে খুবই ব্যস্ত সময় পার করছেন কিন্তু প্রার্থীরা। নির্বাচন কমিশনও জানিয়েছে যে তারাও প্রস্তুত, সকল ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে। 15 তারিখ রাতের মধ্যে ভোট কেন্দ্র এবং ভোট কেন্দ্র পুরোপুরি প্রস্তুত করা হবে বলে কিন্তু জানিয়েছেন। এবং নির্বাচনে 4 স্তরের নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। প্রায় 2000 আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য মোতায়েন থাকবে, এবং ভোট শেষের 12 থেকে 15 ঘন্টার মধ্যে ফলাফল ঘোষণা করা হবে বলে কিন্তু উপাচার্য জানিয়েছেন। এই ছিল রাষ্ট্র নির্বাচনের সর্বশেষ খবর। কলি, আপনাকে আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য জানাবো জেডএসআরএম নির্বাচনের পথে। পুরো দেশের মুখে হাসি ফোটাতে নিজেকে হতে হয় স্ট্রং, আর মনোবল হতে হয় স্পার্ক জিরো। জেডএসআরএম 25 বছরের পথ চলায় নিরাপদে রাখার প্রত্যয়ে। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে চট্টগ্রামের 16টি আসনে জমে উঠেছে রাজনীতির উত্তাপ। অবকাঠামো উন্নয়ন, জলাবদ্ধতা, কর্মসংস্থান ও স্বাস্থ্যসেবা উন্নত করার দাবি জনগণের। আর নির্বাচনে নতুন মাত্রা যোগ করতে পারে তরুণরা। তবে গ্রামীণ ভোটারদের চাহিদা ভিন্ন। গ্রামীণ অঞ্চলে শিক্ষা ও কৃষি কর্মসংস্থানই মূল দাবি। এদিকে প্রার্থীরা ভোটারদের মন জয় করতে নানা প্রতিশ্রুতি, গণসংযোগ আর কর্মসূচিতে ব্যস্ত সময় পার করছেন। আমরা সেই রকম সুনেতৃত্ব চাই যে নেতৃত্বের মধ্যে বাংলাদেশকে খুঁজে পাবো। চাঁদাবাজি, সন্ত্রাসী, এইসব বিষয়গুলা যিনি নির্মূলে সচেষ্ট থাকবেন সেসব প্রার্থীদেরকে আমরা সংসদ সদস্য প্রার্থী হিসেবে আমরা দেখতে চাই। আমি একজন তাদের পরীক্ষিত নেতা, তাদের যেহেতু পাশে ছিলাম সেই জন্য আমি মনে করি তারা সব দিক দিয়ে বিবেচনা করে
আমাকে ভোট দিয়ে তারা নির্বাচিত করবেন। নিষেধাজ্ঞা অমান্য করে রাজবাড়ির পাংশা থেকে গোয়ালন্দ পর্যন্ত পদ্মা নদীর 57 কিলোমিটার এলাকায় অবাধে মা ইলিশ শিকার করছেন জেলেরা। পদ্মাপাড়ে অস্থায়ী হাট বসিয়ে এসব মাছ বিক্রিও করা হচ্ছে প্রকাশ্যে। জেলেদের দাবি, খাদ্য সহায়তা না পাওয়ায় বাধ্য হয়ে নদীতে মাছ শিকার করছেন তারা। তবে মৎস্য বিভাগ বলছে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে। রাজবাড়ি থেকে মিঠুন গোস্বামীর পাঠানো তথ্যচিত্রে বিস্তারিত থাকছে। নিষেধাজ্ঞার মধ্যেই পদ্মা ইলিশ শিকারের মহোৎসব চলছে। নদী পাড়েই হাট বসিয়ে প্রকাশ্যে বিক্রি হচ্ছে এসব ইলিশ। জেলেদের দাবি, নিষেধাজ্ঞার সময় সরকারি সহায়তা দেওয়ার কথা থাকলেও তা থেকে বঞ্চিত হচ্ছেন অধিকাংশ জেলে। আবার যারা পাচ্ছেন তাও প্রয়োজনের তুলনায় খুবই কম। আমাদের পেট চালাতে হবে না, এখন কষ্ট করে হলেও আমাদের মারতে হবে মাছ। আমাদের 20-22 দিন বন্ধুরা মাছ খাবো কি আমরা? মাছ চাল দিবে না, কি দিচ্ছে দিবে না। প্রত্যেকটা জালেরই কিস্তি আছে, এই কিস্তিগুলি দিবে কিন্তু কিস্তি আলারা বাড়ির পরে এসে বসে থাকে। আমাকে চাল দেয় না, মাছ মারবো কি করবো? মৌসুমী জেলেরাও ইঞ্জিন চালিত নৌকা নিয়ে পদ্মায় নেমেছে ইলিশ শিকারে। বিগত বছরের তুলনায় নদীতে মাছের পরিমাণ কম বলছেন তারা। বছরে 22 দিন অভিযান, এই অভিযানে মাছ মেরে খাই। 1200 টাকা কেজি মাছ তোর সাল ফলে কিনে খাওয়ানো মুশকিল। এটা দিয়ে 2 সাইড দিয়ে পালি পারে, 2 সাইডে সাল ফলে খাইলেও মানুষও 2 সাইড দিয়ে খাইলেও 1 খাও 2 খাও 3 খাও করে দেয়, এটা করে মাছ পাচ্ছে। মাছ তো আসে নাই নদীতে। নদীতে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে বলে জানিয়েছেন মৎস্য বিভাগের এই কর্মকর্তা। মৌসুমী জেলেরাই সাধারণত এই সময় মাছ ধরার জন্য উদ্গ্রীব থাকে, তো তাদেরকে প্রতিহত করার জন্য আমাদের বিভিন্ন টিম কাজ করছে। আমাদের জেলা প্রশাসন, উপজেলা প্রশাসন, জেলা পুলিশ, নৌ পুলিশ, মৎস্য অধিদপ্তর, কোস্টগার্ড সমন্বিতভাবে তাদেরকে মাছ ধরা থেকে বিরত রাখার জন্য সকাল বিকাল সন্ধ্যা টহল দিচ্ছে নদীতে। মৎস্য বিভাগের তথ্য মতে জেলায় 5777 জন নিবন্ধিত জেলে রয়েছে। প্রত্যেক জেলেকে 25 কেজি করে চাল দেয়া হয়েছে। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। পিআর পদ্ধতি নিয়ে গণভোটে যে রায় হবে তা সব রাজনৈতিক দলকে মেনে নেওয়ার আহ্বান জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার। সোমবার দুপুরে খুলনা ডুমুরিয়া বাজার এলাকায় গণসংযোগকালে এই আহ্বান জানান তিনি। আরও বলেন, অতীতের সরকারের রন্ধ্রে রন্ধ্রে ছিল দুর্নীতি। জামায়াত অনিয়ম, চাঁদাবাজি ও দুর্নীতি করে না বলেও জানান তিনি। এছাড়া জামায়াত ক্ষমতায় গেলে দলমত নির্বিশেষে সাধারণ জনগণের জন্য কাজ করবে বলেও জানান জামায়াত ইসলামীর এই শীর্ষ নেতা। আমরা দাবি করেছি যে জুলাই সনদের আইনি ভিত্তি দিতে হবে এবং জুলাই সনদের মধ্যে পিআর পদ্ধতিকে অন্তর্ভুক্ত করে সেটাকে গণভোটে দিয়ে জনমত যাচাই করতে হবে। বিফোর ইলেকশন এই গণভোট দিয়ে জনগণ যদি পিআরের পক্ষে মতামত দেয় তাহলে সকল রাজনৈতিক দলকে পিআর পদ্ধতি মেনে নিতে হবে, এটাই আমাদের দাবি। এবারে মধুমতি ব্যাংক পিএলসি অর্থ বাণিজ্য সংবাদ। 5টি ইসলামী ব্যাংক একীভূত করার প্রক্রিয়া নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে গুজব ছড়ানো হচ্ছে বলে জানিয়েছে অর্থ মন্ত্রণালয়। সোমবার মন্ত্রণালয়ে এক বিজ্ঞপ্তিতে এমন বিভ্রান্তিকর গুজবের বিষয়ে সতর্ক থাকার অনুরোধ জানানো হচ্ছে। বিজ্ঞপ্তিতে জানানো হয়, ব্যাংক একীভূত করার প্রক্রিয়ায় বিনিয়োগকারীগণ ক্ষতিগ্রস্ত হবেন মর্মে একটি স্বার্থান্বেষী মহল কর্তৃক সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে গুজব ছড়ানো হচ্ছে। বিষয়টি সরকারের দৃষ্টিগোচর হয়েছে। সরকার বিনিয়োগকারীদের স্বার্থ ক্ষুণ্ণ হয় এমন কোনো সিদ্ধান্ত নেয়নি উল্লেখ করে বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, ব্যাংক একীভূত করার প্রক্রিয়ায় বিনিয়োগকারীদের স্বার্থের বিষয়টি সরকার গুরুত্বের সঙ্গে পরীক্ষা নিরীক্ষা করছে। স্বার্থ ক্ষুণ্ণ হওয়ার বিষয়টি সম্পূর্ণ গুজব এবং ভিত্তিহীন। এই ধরনের বিভ্রান্তিকর গুজবের বিষয়ে সকলকে সতর্ক থাকার অনুরোধ করা হয়েছে। সমস্যাগ্রস্ত শরিয়া ভিত্তিক 5 ব্যাংক মিলে একটি বড় ইসলামী ব্যাংকের অর্থ ছাড়ের পরেই বসবে প্রশাসক। এরই মধ্যে কোন ব্যাংকে কাকে দায়িত্ব দেওয়া হবে এবং তাদের কাজ কি হবে তা ঠিক করে দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক। বাংলাদেশ ব্যাংকের তথ্য মতে প্রশাসকরা দায়িত্ব নেওয়ার পর প্রথম ধাপে আমানত সুরক্ষা তহবিল থেকে 2 লাখ টাকা পর্যন্ত ফেরত দেওয়া হবে আমানতকারীদের। ব্যাংকের কার্যক্রম শুরুর 17 দিনের মধ্যে এই টাকা পাবেন 5 ব্যাংকের আমানতকারীরা। আর এর আগে গেল সপ্তাহে উপদেষ্টা পরিষদের বৈঠকে ইন্টার ইউনাইটেড ইসলামী ব্যাংকের অনুমোদন পাশ হয় অর্থ মন্ত্রণালয়ের অধীনে
পরিচালিত হবে এই ব্যাংক। ব্যাংকের মূলধনের মধ্যে অর্থ মন্ত্রণালয় 20,000 কোটি টাকা দিলেই শুরু হবে ব্রিজ ব্যাংকিং কার্যক্রম। এই ছিল নিউজ 24 সংবাদ। এতক্ষণ সঙ্গে ছিলেন যারা, ধন্যবাদ সবাইকে।